ভয়ে কাঁপতে থাকে। এরা কারা অরুণ? এদের এত সাহস কি করে হলো হেমরাজের যুবরানীর ওপর হামলা করবার? এরা রত্নগরের গুপ্ত ঘাতক বাবা। রূপমঞ্জরি এদেরকে পাঠিয়েছিল বিষাক্ত তীর দিয়ে আমাদের মারতে। চারুর বুদ্ধিতে এরা আজ আমাদের বন্দী। আর চারু ঠিকই বলেছে বাবা, জেলের তালা ভাঙা আর এই হামলা দুটোই রূপমঞ্জরির একসুতোর গাঁথনি। রূপমঞ্জরির এত বড় সাহস, সে আমাদের হেমরাজ্যের রাজকন্যাকে মারতে চায়। আমি আজই কি হাওয়া উল্টো দিকে বইছে কেন? ওরে বাবা রে, দম আটকে গেল, চোখ জ্বলছে, বাঁচাও আমাকে। কালু নিজের পাতা। সকালের আলো হেমরাজ্যের রাজপ্রাসাদের বাগানে এসে পড়েছে। চারুলতা একটি পাথরের হামানদিস্তায় করে নিম, তুলসী আর কিছু নাম না জানা বুনো পাতা। চারুলতা মরেনি মহারানী। প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন। কাল রাতে জঙ্গলের বাতাস হঠাৎ উল্টে গিয়ে বইতে শুরু করেছে। আপনার দেওয়া রত্নকরের রাজসভায় রূপমঞ্জরি এবং মধুবালা, তাদের মুখে আগের রাতেই সেই ব্যর্থতার গ্লানি। এমন সময় কালু হন্তদন্ত হয়ে রাজসভায় প্রবেশ করলো। মহারানী রূপমঞ্জরি, আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার তো রত্নগরের রাজকোষ পুরো খালি হয়ে যাবে। আবার কি অশুভ খবর নিয়ে এলি কালু? তুই না বললি মহারাজ অম্বিকা যুদ্ধ ঘোষণা করবে? আমি তো আমার দুর্গের দরজা বন্ধ করে সৈন্য সাজিয়ে বসে আছি। কই হেমরাজ্যের কোনো সৈন্য তো রত্নগরের দিকে আসছে না। মহারাজ অম্বিকা যুদ্ধ করতে আসছেন না মহারানী। যুবরানী চারুলতা যুদ্ধের পথ বদলে দিয়েছেন। তিনি আজ সকালে শত শত রাজদূত চারদিকে পাঠিয়েছেন। আমাদের সেই গুপ্ত ঘাতকের স্বীকারোক্তি সবার সামনে তুলে ধরেছেন। স্বীকারোক্তি? তার মানে কি কালু? খুলে বল। লতা আর চারু কি ফোন দিয়ে এঁটেছে? ওরা কি আমাদের নামে কোনো পরোয়ানা জারি করেছে? তার চেয়েও ভয়ঙ্কর রানীমা, চারুলতার দূতরা বিশ্বের সব বড় বড় রাজা আর বণিকের কাছে বার্তা পাঠিয়েছে যে রত্নগরের মহারানী বাণিজ্যের নামে গুপ্তঘাতক পোষেন, যারা রত্নগরের সাথে ব্যবসা করবে। হেমরাজ্য আর মধুপুর তাদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন করবে। মহারানী, সব বণিকেরা আমাদের রত্নগর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বন্দর থেকে সব জাহাজ ফিরে যাচ্ছে। আমাদের তৈরি করা দামি কাপড় এখন গুদামেই পচে নষ্ট হবে। ওরে সর্বনাশ! আমি তো আগেই বলেছিলাম ওই চারুলতার বুদ্ধি তলোয়ারের চেয়েও দাঁড়ালো। মহারানী, আপনি ভেবেছিলেন চারুলতাকে মেরে ফেলবেন, আর ওকে না আমাদের ভাতের হাঁড়িতে লাথি মেরে দিল। এখন তো রত্নগরের প্রজারা না খেতে পেয়ে বিদ্রোহ করবে। না, এটা হতে পারে না। চারুলতা আমার এত বছরের সাজানো বাণিজ্য এক কথায় শেষ করে দেবে। আমি রূপমঞ্জরি, আমার সম্পদ আর অহংকারের উপর আঘাত। ওই সামান্য বণিকের ঘরে বড় হওয়া মেয়েটা আমাকে ভিখারিনী বানাতে চায়। রূপমঞ্জরি, এবার তো রত্নগরের প্রজারা আমাদের টেনে হিঁচড়ে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। বাণিজ্য বন্ধ হলে তো রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেবে। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। চারুলতা জাদু করি, ওর সাথে আমরা পারবো না। তুই পালালে পালা, রূপমঞ্জরি মৃত্যুর আগে হার মানে না। চারুলতা যদি আমার বাণিজ্যের রাস্তা বন্ধ করে, তবে আমি ওর বেঁচে থাকার রাস্তাই বন্ধ করে দেব। কালু, তুই এখন আমার গুপ্ত ঘরের দরজা খোল। আমি এমন এক বিষাক্ত ধোঁয়া তৈরি করব, যা বাতাসে মিশে হেমরাজ্যের প্রতিটি মানুষের ঘুম পাড়িয়ে দেবে। আমি শেষ হয়ে যাওয়ার আগে ওই চারুলতার অহংকারের প্রাসাদ ধুলোই মিশিয়ে দিয়ে যাব। রূপমঞ্জরির চোখে এখন নতুন উন্মাদনা আর ধ্বংসের নেশা। বাণিজ্যে হেরে গিয়ে সে এখনো পুরো হেমরাজ্যকে ধ্বংস করার এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। সকালের আলো হেমরাজ্যের রাজপ্রাসাদের বাগানে এসে পড়েছে। চারুলতা একটি পাথরের হামানদিস্তায় করে নিম, তুলসী আর কিছু নাম না জানা বুনো পাতা একসাথে বাড়ছেন। রাজপুত্র অরুণ ধীর পায়ে সেখানে এসে দাঁড়ালো। চারু, তুমি এত সকালে উঠে আবার এই লতা পাতা নিয়ে বসে পড়েছো? কাল সারাদিন এত ধকল গেল। তুমি তো বললে তোমার বুদ্ধির জোরে রূপমঞ্জরির বাণিজ্যের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। তাহলে এখন আবার কিসের চিন্তা? একটু তো বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়ার সময় এখনো আসেনি রাজপুত্র।
আপনি তো জানেন রূপমঞ্জুরির অহংকার কত বড়। বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাওয়ায় সে এখন আহত সাপের মতো ফুঁসছে। আহত সাপ ছোবল মারার জন্য সোজা পথের অপেক্ষা করে না। আমার মন বলছে সে এবার এমন কোনো ফন্দি আঁটবে যা যা আমরা কল্পনাও করতে পারছি না। সে যতই ফোন দিয়ে আটুক, আমি থাকতে হেমরাজের একটা পাতাও সে কাটতে পারবে না। কিন্তু তুমি এই নিম আর তুলসী পাতা দিয়ে কি করছো? এগুলো তো কোনো কাপড়ের রং নয়। এগুলো কাপড়ের রং নয় রাজপুত্র, এগুলো হলো বিনাশনাশক ধুনো। বাবা আমাকে শিখিয়েছিল প্রকৃতি যেমন আমাদের রং দেয়, তেমন প্রকৃতি আমাদের সব রকম বিষ থেকেও রক্ষা করে। রূপমঞ্জুরি যদি হতাশার বশে আমাদের বাতাসে কোনো বিষাক্ত হাওয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তবে এই বুনো ধোঁয়া সেই ধোঁয়াকে নষ্ট করে দেবে। চারু, তোমার চিন্তাধারা সাধারণ মানুষের চেয়ে কতটা উপরে তা আমি রোজ নতুন করে বুঝতে পারছি। তুমি শুধু একজন যুবরানী নও, তুমি হেমরাজ্যের রক্ষা কবচ। আমি আজই প্রাসাদের চারদিকে এবং সীমানায় পাহারাদের বদলে দিচ্ছি, তারা যেন রাতে ধুনো জ্বালিয়ে রাখে। আপনার এই সাথ দেওয়া আমার সবচেয়ে বড় শক্তি রাজপুত্র। রূপমঞ্জুরির তন্ত্র আর বিষ নিয়ে আসুক, আমরা প্রকৃতির আশীর্বাদ নিয়ে তার সামনে দাঁড়াবো। চারুলতা আবার এক মনে পাতা বাড়তে শুরু করে, আর অরুণ মুগ্ধ হয়ে তার এই নিপুণ কাজ দেখতে থাকে। তুই আজ রাতে হেমরাজ্যের সীমানার কাছে জঙ্গলে যাবি। যেদিক থেকে হাওয়া হেমরাজ্যের দিকে বয়, ঠিক সেখানে গিয়ে এই হাড়ির মুখ খুলে আগুন ধরিয়ে দিবি। সাব্বাস রূপমঞ্জুরি, আজ রাতের বাতাসে বিষাক্ত হাওয়া যখন হেমরাজ্যের রাজপ্রাসাদে ঢুকবে, তখন চারুলতা, লতা আর ওই যোগু মোড়লের ঘুমের ঘরে চিরতরে ঘুমিয়ে পড়বে। কেউ জানতেই পারবে না কে তাদের মারলো। কিন্তু মহারানী, হাওয়া যদি অন্যদিকে ঘুরে যায় তবে তো আমার নিজেরই দম আটকে যাবে। কাপুরুষের মতো কথা বলবি না কালু, হাওয়া হেমরাজ্যের দিকেই যাবে। তুই শুধু আগুন ধরিয়ে নাক মুখ বেঁধে সেখান থেকে বাড়ি আসবি। কাল সকালে আমি রত্নগড়ে বসে চারুলতার মৃত্যুর খবর শুনবো। যা এখনই এখান থেকে রওনা হ। কালু ভয়ে কাঁপতে কাঁপতে সেই বিষাক্ত হাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রূপমঞ্জুরি আর মধুবালার অট্টহাসি সেই অন্ধকার কক্ষকে আরো ভয়ঙ্কর করে তোলে। হেমরাজ্যের বাজারে সেই খাবারের দোকান, সকালে হালকা ভিড়। ভ্যাবলা খুব মন দিয়ে উনুনে বড়া ভাজছে। জানো ভ্যাবলা, আজ সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন মনে হলো জীবনটা কত সুন্দর। আগে ওই মধুপুরে থাকতে কালে ভাবতাম কবে আমার গায়ে সোনার গয়না উঠবে, আর আজ এই সাধারণ শাড়ি পরে তোমার সাথে দোকানে কাজ করতে যে আমার কি আনন্দ হয় তা তোমাকে বলে বোঝাতে পারবো না। সে তো হবে, ভ্যাবলার হাতের জাদুই আলাদা। শুধু বড়াই জাদু নেই বউ, আমার মনে জাদু আছে। সারু দিদি আমাদের যে নতুন জীবন দিয়েছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না গো। একদম ঠিক বলেছ দিদি, তো শুধু আমাদের নয় পুরো দুটো রাজ্যের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। কিন্তু জানো ভ্যাবলা, আমার আজ সকাল থেকে মনটা যেন কেমন অস্থির লাগছে। চারদিকে কেমন একটা থমথমে ভাব। রূপমঞ্জুরি দিদির এত বড় একটা চাল চুপচাপ মেনে নেবে বলে তো মনে হয় না। আরে তুমি একদম চিন্তা করো না তো, আমাদের দিদির মাথায় স্বয়ং ওপরার হাত আছে, বুঝলে তো। তুমি দেখে নিও কাল দিদি কিভাবে বিনা অস্ত্রে ওই ঘাতকগুলোকে কুপঘাত করে। রূপমঞ্জুরি যদি একবার কোনো শয়তানি করে তবে সে নিজের পাতা ফাতে নিজেই মরবে। দেখবা সব চিন্তা দূর হয়ে যাবে। মধুপুর রাজ্যের সীমানা, দুপুর বেলা। রাজেশ তলোয়ার হাতে সীমানায় হেঁটে হেঁটে পাহারা দিচ্ছে। চারদিকে একেবারেই নিস্তব্ধ। রাজেশ বাবু, আপনি কাল সকাল থেকে এক মুহূর্তের জন্য বসেননি। রত্নগড়ের দিক থেকে তো কোনো সারা শব্দ নেই। রূপমঞ্জুরির বাণিজ্য তো দিদি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ওরা এখন আর আমাদের সীমানায় আসার সাহস পাবে না। আপনি একটু বিশ্রাম নেন। জেসমিন, তুমি তো রূপমঞ্জুরির ব্যাপারে আগেও শুনেছ। সে কি এত সহজে হার মানার পাত্রে? চারুদিদির পাঠানো বার্তায় পুরো বণিক সমাজ যখন রত্নগড় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন সে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। পাগল মানুষ কি করতে পারে তার কোনো ঠিক নেই। তা ঠিক বলেছেন, আমার মা মধুবালাও এখন ওর সাথেই আছে। দুজনে মিলে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ছক কষছে। আমি শুধু ভাবছি চারু দিদির কথা। দিদি একা কত দিক সামলাবে বলুন তো। দিদি একা নয় জেসমিন, আমরা সবাই দিদির সাথে আছি।
মহারাজ মধুরাজা আমাকে এই সীমানায় পাহারার দায়িত্ব দিয়েছেন। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মধুপুরকে রক্ষা করব। তুমি শুধু আমার পাশে থেকো, তাহলে আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমি তো সবসময় আপনার পাশে আছি রাজেশ বাবু। দিদি আমাদের যে নতুন পথ দেখিয়েছে, আমরা সেই পথেই হাঁটবো। বিকেলের আলো ফুরিয়ে আসছে। হেমরাজের প্রাসাদে চারুলতার কক্ষ। চারুলতা সেই নিম আর তুলসীর ধুনো তৈরি করে মাটির ছোট ছোট পাত্রে সাজিয়ে রাখছে। রানী লতা সেখানে এলো। মা চারু, তুই সারাদিন ধরে এই ধুনো বানাচ্ছিস? রাজপুত্র আমাকে সব বলেছে। তুই কি সত্যি মনে করিস রূপমঞ্জরি আমাদের বাতাসে বিষ ছড়ানোর চেষ্টা করবে? মা, রূপমঞ্জরি এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে তার আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় নেই। বাণিজ্যে সে হেরেছে, ঘাতক পাঠিয়েও সে হেরেছে। এখন তার শুধু একটাই রাস্তা, লুকিয়ে লুকিয়ে আঘাত করা। আর আমি কোনো সুযোগ দিতে চাই না ওকে। মা, তুই এত ছোট বয়সে এত বুদ্ধি কোথা থেকে পেলি রে মা? আমি তো শুধু ভাবি বিধাতা আমাকে কত বড় রত্ন দিয়েছে। তুই এই ধুনোগুলো তৈরি করে খুব ভালো করেছিস। আমি আজ রাতেই প্রাসাদের সব ঘরে এবং প্রহরীদের কাছে এগুলো জ্বালানোর ব্যবস্থা করছি। তুমি একদম ভয় পেও না মা, বাবা শিখিয়েছে প্রকৃতি কখনো আমাদের ধোঁকা দেয় না। এই নিম আর তুলসীর গন্ধ আমাদের চারপাশের বাতাসকে পবিত্র করে তুলবে। রূপমঞ্জরির কোনো বিষ এই পবিত্র বাতাসে টিকতেই পারবে না। তুমি যাও, বাবাকে গিয়ে ওষুধ খাইয়ে দাও। এরপর রানী লতা চারুলতার কক্ষ থেকে বেরিয়ে যায়। চারুলতা এক মনে তাদের কাজের দিকে নজর দেয়। রাত গভীর। হেমরাজ্যের সীমানায় এক ঘন জঙ্গল। বাতাস হেমরাজ্যের দিকেই বইছে। কালুর মুখ একটা কাপড়ে বেঁধে সেই বিষাক্ত হাড়িটা নিয়ে চুপি চুপি জঙ্গলে এসে পৌঁছায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কালু হাড়ির মুখ আগুন ধরিয়ে দেয়। এবার বোঝো যুবরানী চারুলতা, এই ধোঁয়া একবার প্রাসাদে ঢুকলে কাল সকালে আর তোমাদের কেউ সূর্যের মুখ দেখতে পাবে না। মহারানী রূপমঞ্জরির সাথে টক্কর। এবার দেখো তার মজা টের পাবে। কালু পৈশাচিক হাসি হেসে উল্টো দৌড়াতে যাবে। ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে জঙ্গলের বাতাসের দিক পরিবর্তন হয়ে যায়। যে বাতাস হেমরাজ্যের দিকে বইছিল তা হঠাৎ করে উল্টো দিকে অর্থাৎ কালুর দিকে বইতে শুরু করে। তীব্র বেগে বাতাসে সেই বিষাক্ত ধোঁয়া কালুর দিকেই ফিরিয়ে আনে। এ কি, হাওয়া উল্টো দিকে বইছে কেন? ওরে বাবা রে, দম আটকে গেল, চোখ জ্বলছে, বাঁচাও আমাকে। কালু নিজের পাতা ফাঁদি আটকা পড়ে যায়। বিষাক্ত হাওয়ায় সে কাশতে কাশতে মাটিতে লুটিয়ে পড়ে। সে ছটফট করতে থাকে। ঠিক সেই সময় রাজপুত্র অরুণ একদল প্রহরী নিয়ে জঙ্গলের পাহাড়ে সেখানে এসে উপস্থিত হয়। কে কে ওখানে? ধরো ওকে। প্রহরীরা দৌড়ে গিয়ে কালুকে ঘিরে ফেলে। কালু তখন যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তার পাশে সেই বিষাক্ত হাড়িটা জ্বলছে। প্রহরীরা, এই হাড়িটার উপর মাটি চাপা দিয়ে আগুন দিয়ে নিভিয়ে দাও। চারু ঠিকই বলেছিল, রূপমঞ্জরি বাতাসে বিষ ছড়াতে চেয়েছিল। আর প্রকৃতির কি বিচার দেখো, সেই বিষ আজ ওর নিজের চরের গায়ে ফিরে লেগেছে। এই শয়তানটাকে বেঁধে রাজপ্রাসাদে নিয়ে চলো, কাল সকালে এর বিচার হবে। প্রহরীরা কালুকে মোটা দড়ি দিয়ে বেঁধে ফেলে। কালু বিষের যন্ত্রণায় গঙ্গাতে গঙ্গাতে প্রহরীদের হাতে বন্দী হয়। রূপমঞ্জরির এই ভয়ঙ্কর মরণ ফাঁদ আবারও চরমভাবে ব্যর্থ হয়। মধুপুরের বাজারে ফুচকার দোকান। রাত হয়ে গেছে, বাজার ফাঁকা। সারাদিন অনেক খাটাখাটনি হলো বউ, তবে আজ বেচা কিনা বেশ ভালো হয়েছে। জানো, গ্রামের সবাই আজ শুধু চারু দিদির প্রশংসাই করছিল। প্রশংসা তো করবেই, দিদি তো আমাদের দুই রাজ্যকে এক করে কি শান্তিটাই না এনে দিল। এখন আর ভয় নেই। আমরা সাধারণ মানুষ, আমরা তো দুবেলা দুমুঠো খেয়ে শান্তিতে ঘুমোতে চাই। আর আমি চাই শুধু তোমার হাতের এই ফুচকা খেতে, আর তোমার সাথে এই সুন্দর দোকানটা চালাতে। কাল সকালে আমরা চারু দিদির জন্য ভালো করে মিষ্টি তেঁতুলের জল পাঠিয়ে দেবো। দিদি খেলে খুব খুশি হবে। তুমি তো দেখি দিদির খুব বড় ভক্ত হয়ে গেছো। ঠিক আছে, তাই পাঠিয়ে দেব। এখন চলো, অনেক রাত হলো, এবার বাড়ি যাই। ক্যাবলার ময়না বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। রত্নগড়ের রাজপ্রাসাদ। মহারানী রূপমঞ্জরি সারা রাত ঘুমাননি। তিনি প্রাসাদের বিশাল ছাদের ওপর দাঁড়িয়ে অহংকারে হাসি হাসছেন। রানী মধুবালা তার পেছনে অস্থির হয়ে পায়চারি করছে। রূপমঞ্জরি, ভোরের আলো তো ফুটে গেল, কালো তো এখনো ফিরে এলো না। ওই বিষাক্ত ধোঁয়া কি সত্যি হেমরাজ্যের রাজপ্রাসাদে পৌঁছেছে? আমার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে।
চারুলতা যদি কোনোভাবে বেঁচে যায় তবে এবার সে আমাদের জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। তুই বড্ড ভীতু মধুবালা। জেলের অন্ধকারে থেকে তোর সাহস একদম শেষ হয়ে গেছে। রূপমঞ্জুরির বিষাক্ত হাওয়া একবার বাতাসে মিশলে তা জমের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। এতক্ষণে হেমরাজ্যের ওই অহংকারী রাজা অম্বিকা প্রসাদ আর ওই শয়তান মেয়ে চারুলতা আর যোগমোরল চিরতরে ঘুমিয়ে পড়েছে। আমি শুধু কালুর দেওয়া সুখবরের অপেক্ষায় আছি। আজ আমি রত্নগড়ের সিংহাসনে বসে হেমরাজ্যের কান্নার শব্দ শুনবো। ঠিক তখনই রত্নগরের এক গুপ্তচর হাঁপাতে হাঁপাতে এসে ছাদের উপরে এসে উপস্থিত হয়। আবার কি হলো? তুই এমন মরা মানুষের মতো কাঁপছিস কেন? কালু কোথায়? চারুলতার মৃত্যুর খবর নিয়ে আসিসনি তুই? চারুলতা মরেনি মহারানী। প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন। কাল রাতে জঙ্গলের বাতাস হঠাৎ উল্টে গিয়ে বইতে শুরু করেছে। আপনার দেওয়া সেই বিষাক্ত হাওয়া হেমরাজের দিকে না গিয়ে সোজা উল্টো দিকে কালুর দিকে ফিরে আসে। কালু নিজের পাতা ফাঁদে বিষের যন্ত্রণায় ছটফট করছিল, আর ঠিক তখনই রাজপুত্র অরুণ এসে তাকে হাতে নাতে ধরে ফেলে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।